এসেছি আমরা ব্যঞ্জনধ্বনি সম্পর্কিত আলোচনার দ্বিতীয় পাঠে। প্রথম পাঠে ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা জেনেছিলাম যে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনি 9 প্রকার, আর সেই 9 প্রকার শ্রেণীবিভাগের মধ্যে প্রথম 5টি জানা হয়ে গিয়েছিল আমাদের, অবশিষ্ট থেকে গিয়েছিল বাকি 4টি, আর সেই 4টি শ্রেণীবিভাগই জানবো আজকের এই আলোচনার মধ্য দিয়ে। নমস্কার, আমি প্রিয়তোষ, সাহিত্য বিজ্ঞানে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। উচ্চারণ রীতি অনুযায়ী 9 প্রকার ব্যঞ্জনধ্বনির ষষ্ঠতম শ্রেণীবিভাগের নাম হচ্ছে এই প্রবাহী ধ্বনি। ঠিক আছে, এই প্রসঙ্গে আমি প্রথমেই একটা কথা বলবো যে পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ ব্যঞ্জনধ্বনির যে ফার্স্ট পার্ট আছে সেখানে আমরা যে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ অর্থাৎ ব্যঞ্জনধ্বনিকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়েছিল, বা মেনলি এক হচ্ছে বর্গীয় বর্ণ, দুই অবর্গীয় বর্ণ। আর সেই অবর্গীয় বর্ণের উদাহরণের সময় একটা কথা বলেছিলাম, মনে পড়েছে কি? হ্যাঁ, ওই অবর্গীয় বর্ণের যে 14টা উদাহরণের কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে এই উদাহরণগুলোই আবার এই প্রবাহী ধ্বনির ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সেই সময় কেন প্রযোজ্য সেই কথাটা কিন্তু আমি বলিনি, এবং বলিনি এই কারণেই, আর এখন সেটা বলবো বলে। তো প্রবাহী ধ্বনি এই শব্দটার মধ্য দিয়ে দেখুন, এখানে যে প্রবাহী শব্দটি আছে এই প্রবাহী শব্দটির মধ্য দিয়ে আমাদের কাছে একটা আইডিয়া করে নিতে হবে। কিভাবে? দেখুন, প্রবাহী মানে কি? যা প্রবাহিত হয়ে যাচ্ছে বা সহজে প্রবাহিত হয়ে যাচ্ছে বা স্বচ্ছন্দে প্রবাহিত হয়ে যাচ্ছে, কোথাও কোনো বাধা না পেয়ে। কোথায় বাধা পেয়ে? দেখুন, যে কোনো ধ্বনি উচ্চারণের সময় আমরা যে পূর্ববর্তী যে কোনো সংজ্ঞা পড়েছি, যে কোনো ধ্বনিগুলোর যে সংজ্ঞা পড়েছি সেখানে কিন্তু কোনো না কোনো ধ্বনি কোনো না কোনো অংশে বাধা পেয়েছে। কখনো মুখগহ্বরের মধ্যে অবস্থিত কণ্ঠ, কখনো তালু, কখনো মূর্ধা, দন্ত, ওষ্ঠ, কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয়েছে। কিন্তু এই প্রবাহী ধ্বনিটি এমনই ধ্বনি যেটা মুখগহ্বরের মধ্যে কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দভাবে প্রকাশিত হচ্ছে। বোঝা গেল? এবার আমি দেখুন গ্রামাটিক্যাল ভাবে বলছি। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শবর্ণ বা স্পৃষ্টবর্ণ বা প্রবাহী ধ্বনি বাদে বাকি 14টি বর্ণ অর্থাৎ অবর্গীয় বর্ণ উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বরে কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দে প্রবাহিত হয় বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হয় প্রবাহী ধ্বনি। ক্লিয়ার? এবারে দেখুন সেই 14টি বর্ণ বা ধ্বনি আমি এখানে লিখছি, যথা অন্তস্থ জ, র, ল, তালবস্য, পেটকাটা মূর্ধন্য, দন্তেশ্ব, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত্ব, গুণস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। যতটা হয়েছে? রাম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, মোট 14টি। বুঝা গেল? এবারে দেখুন এই প্রবাহী ধ্বনিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এক নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি, এবং দুই মৌখিক ধ্বনি, মৌখিক ধ্বনি। বোঝা গেল? প্রথমে আসছি এই নাসিক্য ধ্বনি। দেখুন এখানে কিন্তু এই নাক শব্দের একটা ব্যাপার রয়েছে। নাসিক্য মানে কি? নাক। দেখুন এই নাসিক্য ধ্বনি আমরা তাকেই বলবো, দেখুন একটু ভালোভাবে বলছি ভেঙে। এখনো পর্যন্ত যে সকল ধ্বনি উচ্চারণ করেছি প্রত্যেকটার ক্ষেত্রেই শ্বাসবায়ু মুখগহ্বরের কোথাও না কোথাও বাধা বের হয়েছে বা মুখগহ্বরে কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দে প্রবাহিত হয়েছে বা উচ্চারিত হয়েছে। কিন্তু এই নাসিক্যর ক্ষেত্রে বা এই নাসিক্য ধ্বনির ক্ষেত্রে ঠিক তার একটু আলাদা। কি না, এখানে মুখগহ্বর দিয়ে শ্বাসবায়ু নির্গত হচ্ছে ঠিকই, কিন্তু তার কিছুটা অংশ অর্থাৎ শ্বাসবায়ুর কিছুটা অংশ আবার নাসারন্ধ্র দিয়ে নির্গত হচ্ছে।
পরিষ্কার ভাবে বলি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কিছুটা অংশ, অর্থাৎ যে সকল ধ্বনির উচ্চারণের সময় শ্বাসবায়ু কিছু অংশ মুখগহ্বর দিয়ে এবং কিছু অংশ নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। বুঝা গেল? যথা দেখুন, এই নাসিক্য ধ্বনি এবং মৌখিক ধ্বনি দুটোরই উদাহরণ কিন্তু এরই মধ্যে রয়েছে। যেহেতু এইটার উদাহরণ মানে এটা শ্রেণী বিভাগ, যেহেতু প্রবাহী ধ্বনির শ্রেণী বিভাগ দুটি নাসিক্য এবং মৌখিক, তাই এই দুজনের উদাহরণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে। ক্লিয়ার? দেখুন এবার উদাহরণগুলো আমি দিচ্ছি। দেখুন প্রথমেই আমি এই তিনটে স দিয়ে দিলাম, তালব্য স, মূর্ধন্য ষ এবং দেখুন দন্তের স। ঠিক আছে, এবারে দুটো দিয়ে দেবো, ঊনস্বার চন্দ্রবিন্দু, ঊনস্বার এবং না চন্দ্রবিন্দু এবং ঊনস্বার, ঠিকই আছে, একই ব্যাপার। দেখুন নাসিক্য ধ্বনির উদাহরণ তালব্য স, মূর্ধন্য ষ, দন্তের স, ঊনস্বার এবং চন্দ্রবিন্দু। এবারে আসছি মৌখিক ধ্বনি। দেখুন এই মৌখিক ধ্বনি শব্দটার মধ্যে কিন্তু ঠিক এরই মতন আইডিয়া করে নিতে হবে। ঠিক আছে, দেখুন মৌখিক, আমরা মৌখিক শব্দটার সঙ্গে পূর্ববর্তী ভাবে অনেকটা পরিচিত। কিরকম? দেখুন আমরা কথাতেই বলি মৌখিক, আরেকটা হচ্ছে লিখিত। মৌখিক মানে কি, যেটাকে আমরা মুখে মুখে বলি, আরেকটা হচ্ছে লিখিত মানে লিখিত প্রমাণ স্বরূপ বা লিখে যেটা প্রকাশ করা। যাই হোক, মৌখিক তার মানে কি আমরা মুখে মুখে যেটা বলি। দেখুন এই টেন্ডেন্সি থেকে এখানে একটা আইডিয়া করে নেওয়া দরকার, অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কেবলমাত্র মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। নাসিক্য ধ্বনির ক্ষেত্রে আমরা জেনেছিলাম কিছুটা নাক দিয়ে এবং কিছুটা অংশ মুখ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে আসছে, কিন্তু মৌখিক হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ শ্বাসবায়ু সমস্তটাই মুখগহ্বর দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এবং তাই একে বলা হচ্ছে মৌখিক ধ্বনি। যথা এখানে উদাহরণ কিন্তু এই পাঁচটা বাদে বাকিগুলো সবই। কিভাবে দেখুন আমি লিখছি, যথা অন্তস্থ জ, অন্তস্থ জ, র, ল, হ, ডয় শূন্য র। দেখুন আমি কিন্তু এখানে দেখে দেখেই লিখছি, ডয় শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত্ব, বিসর্গ এবং আর কি আছে দেখুন, আর নেই, নটা হবে, রাম 2 3 4 5 6 7 8 এবং 9, অর্থাৎ 9টি, আর এইটি 5টি। এবার দেখুন একটা কথা আমি বলে রাখি, এই যে এখানে নাসিক্য ধ্বনি রয়েছে, এই নাসিক্য ধ্বনির সঙ্গে, অর্থাৎ এখানে নাসিক্য ধ্বনি বলতে কি, এটি ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে, এর সঙ্গে স্বরধ্বনির একটা শ্রেণী বিভাগের মিল রয়েছে। কি বলুন তো, মনে পড়ছে? গুড, এই তো সানুনাসিক স্বর, সানুনাসিক স্বর বা স্বরধ্বনি। কেমন? ঠিক মনে পড়েছে একদম, সানুনাসিক স্বর। দেখুন নাসিক্য ধ্বনির সঙ্গে স্বরধ্বনির একটি শ্রেণী বিভাগ যার নাম সানুনাসিক স্বর অনেকটা মিল রয়েছে। কিরকম? দেখুন নাসিক্য ধ্বনির শ্রেণী বিভাগের সময় আমি বলেছি যে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কিছু অংশ নাসারন্ধ্র দিয়ে এবং কিছু অংশ মুখগহ্বর দিয়ে বাইরে বেরিয়ে আসে, ঠিক একইভাবে সানুনাসিক তাই যে সকল স্বরধ্বনি, এখানে কেমন বলতে হবে ব্যঞ্জন ধ্বনি, এখানে বলতে হবে যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কিছু অংশ নাক দিয়ে এবং কিছু অংশ মুখ দিয়ে, একই ব্যাপার নাসারন্ধ্র দিয়ে মুখগহ্বর দিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে বলা হচ্ছে সানুনাসিক স্বর। পার্থক্য শুধু এটাই, বলতে হবে যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময়, এখানে বলতে হবে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়। বোঝা গেল? ঠিক আছে, এবারে আমরা জানবো এই মৌখিক ধ্বনির শ্রেণী বিভাগ, কেননা এই মৌখিক ধ্বনিকে আবার 4টি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলি কি কি? 1 পার্শ্বিক স্বর, পার্শ্বিক ধ্বনি, স্বর নয়, ভুল বললাম, পার্শ্বিক ধ্বনি, এটা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। এবং 2 কম্পিত ধ্বনি, 3 শীষ ধ্বনি এবং 4
তাড়িত ধ্বনি। বোঝা গেল? প্রথমে আসছি পার্শ্বিক ধ্বনি। দেখুন এখানে এই পার্শ্বিক শব্দটার মধ্যে দিয়ে আমাদেরকে কিছুটা আইডিয়া করে নিতে হবে। কিরকম? দেখুন পার্শ্বিক, এখানে আমরা যদি শুধু পার্শ্ব শব্দটা ধরি তাহলে কি পাশ দিয়ে, পাশ দিয়ে, কেমন? মানে পার্শ্বিক শব্দটার মধ্যে দিয়ে আমরা পাশ দিয়ে এটা একটা বুঝতে পারছি। কার পাশ দিয়ে? না, জিহ্বার পাশ দিয়ে। কেমন? দেখুন বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু জিহ্বার দুপাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে এই পার্শ্বিক ধ্বনি। বোঝা গেল? উদাহরণ কি হবে? না, পার্শ্বিক ধ্বনির উদাহরণ হচ্ছে ল। ঠিক আছে, পার্শ্বিক ধ্বনির উদাহরণ কি হবে? ল। পরে কম্পিত ধ্বনি। এখানেও ঠিক একইভাবে কম্পিত শব্দটাকে কাজ করুন। কি হবে? কম্পিত মানে কি কম্পন, কম হয় পরে দন্তেন, তাই তো? কম্পন। তাহলে কম্পিত ধ্বনি কিভাবে বুঝবো? অর্থাৎ যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বা বাংলা বর্ণমালার যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বামূল কম্পিত হয় বা দন্তকে আঘাত করে বা কম্পিত হয়, কম্পিত হয় বলে ভালো। বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কম্পিত হয় তাকে বলা হচ্ছে কম্পন ধ্বনি বা কম্পিত ধ্বনি। উদাহরণ কি হবে? র। এর আরেক নাম আবার, এই কম্পন ধ্বনি বা কম্পিত ধ্বনির আরেক নাম আবার রণিত ধ্বনি। রণিত ধ্বনি। কেন কেন এই রণিত ধ্বনির কথাটা বলা হচ্ছে? না, এই সকল ধ্বনি উচ্চারণের সময় বা বাংলা বর্ণমালায় র এই ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বামূল দন্তকে আঘাত করে বা রণিত করে, তাই একে বলা হচ্ছে রণিত ধ্বনি। তাই কম্পন ধ্বনির আরেক নাম রণিত ধ্বনি। বোঝা গেল? পরে আসছি সিস ধ্বনি। এখানে প্রথমে উদাহরণটা দিচ্ছি, দেখুন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব অর্থাৎ তিনটি স এবং হ। দেখুন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এবং হ এই চারটি ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু প্রবল গতিতে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ শ্বাসবায়ু মুখগহ্বর থেকে প্রবল গতিতে বাইরে বেরিয়ে আসছে বলে একে বলা হচ্ছে সিস ধ্বনি। কেমন? বাংলা বর্ণমালায় তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এবং হ এই চারটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বর থেকে প্রবল গতিতে বাইরে বেরিয়ে আসে, তাই এই চারটি ধ্বনিকে বলা হচ্ছে সিস ধ্বনি। আবার এর আরেক নাম উষ্ম ধ্বনি। কি না, উষ্ম ধ্বনি। মূর্ধন্য সময়ে উষ্ম ধ্বনি। কেন বলা হচ্ছে? না, এই চারটি ধ্বনি উচ্চারণের সময় যে শ্বাসবায়ু প্রবল গতিতে বাইরে বেরিয়ে আসছে, যার ফলে প্রচন্ড উত্তপ্ত শ্বাসবায়ু বেরিয়ে আসছে, অর্থাৎ এই চারটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বর থেকে প্রবল গতিতে উষ্ণ শ্বাসবায়ু বেরিয়ে আসছে বলে এই সিস ধ্বনির আরেক নাম উষ্ম ধ্বনি। ক্লিয়ার? পরে 4 নম্বর অর্থাৎ তাড়িত ধ্বনি। কাকে বলবো? না, দেখুন এখানে আমি প্রথমে উদাহরণ দিচ্ছি ঢয় শূন্য ঢ এবং ঢয় শূন্য ঢ। অর্থাৎ বাংলা বর্ণমালায় এই ঢয় শূন্য ঢ এবং ঢয় শূন্য ঢ এই দুটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের নিম্ন অংশ দন্তমূল দ্বারা তাড়িত হয় বা জিভের নিচের অংশটি দন্তমূল দ্বারা, এই তাড়িত শব্দটির মধ্যে দিয়ে আমাদেরকে বুঝতে হবে জিভের নিম্নাঙ্গ ভাগ দন্তমূল দ্বারা তাড়িত হয় বলে একে বলা হয় তাড়িত ধ্বনি বা তারণজাত ধ্বনি। আমি একটু টেনে লিখছি, কেমন? দেখুন তারণজাত ধ্বনি। বোঝা গেল?
প্রথম থেকে আমি আরেকবার বলছি। পার্শ্বিক ধ্বনি, উদাহরণ ল। বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখগহ্বরের দুপাশ দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি, যথা ল। পরে কম্পিত ধ্বনি। বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্রভাগ কম্পিত হয় বা জিহ্বাগ্রভাগ দন্তমূলকে আঘাত করে তাকে বলা হচ্ছে কম্পিত ধ্বনি। এর আরেক নাম রণিত ধ্বনি, যথা র। পরে শীষ ধ্বনি। বাংলা বর্ণমালায় তালব্য, মূর্ধন্য, দন্তেশ্ব এবং হ এই চারটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় প্রবল গতিতে শ্বাসবায়ু মুখগহ্বর থেকে বাইরে বেরিয়ে আসে, তাই একে বলা হচ্ছে শীষ ধ্বনি। আবার এই শ্বাসবায়ু প্রচন্ড উত্তপ্ত হয় বলে একে আরেক নাম উষ্মধ্বনি। বোঝা গেল? শেষে তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি উদাহরণ ডয়শূন্য ড এবং ঢয়শূন্য ঢ। অর্থাৎ যে সকল ব্যঞ্জন ধ্বনি বা বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার নিম্ন অংশ দন্তমূল দ্বারা তাড়িত হয় তাকে বলা হচ্ছে তাড়িত ধ্বনি বা আরেক নাম তারণজাত ধ্বনি। বোঝা গেল? এবারে আমরা জানবো অযোগবাহ বর্ণ কাকে বলে। দেখুন, প্রথমেই আমি উদাহরণ দিয়েছি অনুস্বার এবং বিসর্গ। দেখুন, এই অনুস্বার এবং বিসর্গ এই দুটি বর্ণ অযোগ অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। অর্থাৎ যে সকল ব্যঞ্জন বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে বা পৃথকভাবে উচ্চারিত হতে পারে না তাদের বলা হচ্ছে অযোগবাহ বর্ণ। কেমন? উদাহরণ হিসেবে অনুস্বার এবং বিসর্গ। এর আবার দুটো আলাদা নাম আছে, যথা পরাশ্রিত বর্ণ, পরাশ্রিত বর্ণ, এবং আরেকটা নাম হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। আশ্রয় স্থানভাগী বর্ণ। কেমন? অর্থাৎ অযোগবাহ বর্ণ যা, তার দুটি নাম পরাশ্রিত এবং আশ্রয় স্থানভাগী। ওকে, পরে আসছি অন্তস্থ ধ্বনি। এখানে দেখুন, এই অন্তস্থ শব্দের মধ্যেই আমাদেরকে একটা আইডিয়া ধরে নিতে হবে। এখানে অন্ত শব্দের অর্থ কি? এখানে অন্ত শব্দের অর্থ হলো শেষে নয়। এখানে অন্ত বিসর্গ আছে, এখানে অন্ত শব্দের অর্থ হবে মধ্যে বা মাঝে। কি না? মধ্যে বা মাঝে। যেহেতু এখানে বিসর্গ আছে, যদি এখানে বিসর্গ না থাকতো, যেমন ধরুন যদি থাকতো যে অন্ত অদন্তেনতয়ে বিসর্গ না থাকতো, তাহলে কি হতো? তখন হতো শেষে। তখন আমরা উদাহরণের অর্থ হিসেবে বলতে পারতাম যে অন্ত শব্দের অর্থ হলো শেষে। আবার যদি এখানে জফলা থাকতো, যদি ধরা হয় অন্ত, এরকম থাকে যে অদন্তেনতয়ে জফলা, তখন আমরা কি বলবো? তখন এর অর্থ হবে শেষের। র। বোঝা গেল? এখানে অন্ত বিসর্গ আছে, তাই উদাহরণ অর্থ হয়েছে মধ্যে বা মাঝে। যদি বিসর্গ না থাকতো তাহলে হতো শেষে, এবং যদি জফলা থাকতো তাহলে হতো এই শেষের। ওকে, এবার চলুন সংজ্ঞার দিকে যাই। এখানে বলছে অন্তস্থ ধ্বনি কাকে বলে। অর্থাৎ যে সকল ব্যঞ্জন ধ্বনি স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনি, কি বললাম? যে সকল ব্যঞ্জন ধ্বনি স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনির মধ্যে অবস্থান করে, এবং স্পর্শধ্বনির যেহেতু অন্তে অবস্থান করছে তাই একে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। আরেকবার বলছি, বলবেন যে যে সকল ব্যঞ্জন ধ্বনি স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনির মধ্যে অবস্থিত, স্পর্শধ্বনির অন্তে অবস্থিত বলে এই সকল ধ্বনিগুলিকে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। কেননা স্পর্শধ্বনি এবং উষ্ণধ্বনি দুটোর মাঝে অবস্থিত, এবং যেহেতু স্পর্শধ্বনির অন্তে অবস্থিত তাই একে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। এবং সেই ধ্বনিগুলো কি কি না? অন্তস্থ জ, র, ল এবং ব।
কেমন? পরে আসছি তরল স্বর। তরল স্বরের উদাহরণ কি এখানে দেওয়া রয়েছে, দেখুন র এবং ল। তরল স্বর তাকেই আমরা বলবো যে সকল স্বর বা ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যে সকল ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির তারল্যে উচ্চারিত হয়। এখানে স্বর বলতে এখানে স্বরধ্বনির অর্থ বোঝাচ্ছে। স্বর মানে স্বরধ্বনি, স্বরধ্বনি। দেখুন আমি কিন্তু স্বরধ্বনির যে উদাহরণ মানে স্বরধ্বনির যে শ্রেণী বিভাগ বলছিলাম সেখানে কিন্তু স্বর শব্দটা বলছিলাম, এবং সেই সঙ্গে এটাও বলছিলাম যে স্বর মানে কিন্তু স্বরধ্বনি বোঝাচ্ছে। এইখানে দেখুন সেটাই ব্যবহৃত হয়েছে। এখানে তরল স্বর কাকে বলা হচ্ছে না, যে সকল ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ র এবং ল স্বরধ্বনির তারল্যে উচ্চারিত হয়। এই যেখানে স্বরধ্বনির তারল্যে উচ্চারিত হয়, অর্থাৎ যে সকল ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির তারল্যে উচ্চারিত হয় তাকে বলা হয় তরল স্বর, যথা র এবং ল। বোঝা গেল? এবারে আসছি শেষে একটা জানবো যে ঘৃষ্টধ্বনি কাকে বলে। কেমন? এখানেও দেখুন ঘৃষ্ট শব্দের অর্থ কি? এই ঘৃষ্ট শব্দের অর্থ হলো ঘর্ষণ। ঘৃষ্ট শব্দের অর্থ কি না, ঘৃষ্ট শব্দের অর্থ হচ্ছে ঘর্ষণ। তাহলে কি না, ঘর্ষণ কিসের মধ্যে কিসের ঘর্ষণ? জীব এবং শ্বাসবায়ুর মধ্যে ঘর্ষণ। জীব এবং শ্বাসবায়ু এই দুটোর মধ্যে ঘর্ষণ। এই দুটো জিনিসের মধ্যে ঘর্ষণের ফলে যে ধ্বনি উচ্চারণ হচ্ছে তাকেই আমরা বলছি ঘৃষ্টধ্বনি। বুঝা গেল? তাহলে এবার আমি একটু গ্রামাটিক্যাল ভাবে বলছি গুছিয়ে। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু এবং জিহ্বা ঘর্ষিত হয় বা ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হয় ঘৃষ্টধ্বনি, বা এর আরেক নাম আছে ঘর্ষিত ধ্বনি, যথা ঘর্ষিত ধ্বনি। আমি এখানে একটু টেনে লিখছি, ঘর্ষিত, ভুল হলো, ঘর্ষিত ধ্বনি। কেমন? তাহলে বাংলা বর্ণমালায় যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এবং শ্বাসবায়ু ঘর্ষণ সৃষ্টি হয় বা ঘর্ষিত হয় তাকে বলা হচ্ছে ঘর্ষিত ধ্বনি বা ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট ধ্বনিরই আরেক নাম ঘর্ষিত ধ্বনি, যথা চ, ছ, বর্গীয় জ এবং ঝ। এখানে প্রত্যেকটাকে হসন্ত দেওয়া দরকার। চ, ছ, বর্গীয় জ এবং ঝ প্রত্যেকটাকে হসন্ত চিহ্ন আসবে। কেমন? তো এই হলো ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত আলোচনা বা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। এখানেই আমরা আলোচনার সমাপ্তি করছি, বা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ এখানেই শেষ। কেমন? তবে এখানেই শেষ নয়, এর পরেও একটা আমরা ছোট্ট ভিডিও করছি যেখানে আমরা এই স্বরধ্বনির যেমন শর্টকাট একটা নিয়ম জেনেছিলাম, ঠিক তেমনই ব্যঞ্জন ধ্বনির একটা ছোট্টখাটো নিয়ম জানবো, এবং যেটা আমাদের কি এই টোটাল ব্যঞ্জন ধ্বনিটা বুঝে উঠতে এবং তার সংজ্ঞা এবং একাধারে এই সংজ্ঞা পাশাপাশি উদাহরণও আমাদের কাছে পরিষ্কার করে নিতে অনেকটা সহযোগিতা করবে। তো আপনারা এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখার পাশাপাশি ওই উপক্রমণিকা যেটা বলে না, যে সেই উপসংহার বা এই ভিডিওটির উপসংহার হিসেবে বা থার্ড পার্ট বলতে পারেন, তো সেই থার্ড পার্টটা একটু আপনারা দেখুন। ব্যঞ্জন ধ্বনি বোঝার ক্ষেত্রে অনেকটা ভাবে সেটা সাহায্য করবে। আপাতত আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।